হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি মারিয়াম, ঢাকা থেকে বলছি। তো এটা আমার হচ্ছে নির্বাচনের আগের দিন। আজকে তো নির্বাচন চলতেছে, তার আগের দিনের করা। আমি সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, কারণ বিকেলে একটু ক্যাম্পাসে ঘুরতে যাব বলে। ক্যাম্পাসটা তো পুরো ফাঁকা বললেই চলে, মানুষের আনাগোনাও কম। তো এর জন্য পরিবেশটা অনেক ঠান্ডা। অনেক দিন যাবৎ ক্যাম্পাসে ঘোরা পড়েনি, তো ভাবছি মেয়েকে নিয়ে একটু বাইরে যাব। তার আগে খুব সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। কোথাও যাওয়ার আগে বাসাতে একটু কাজের চাপ থাকে বেশি, কারণ সময়ের আগে কাজগুলো শেষ করতে হয়। তো আমিও এই যে আপনাদের ভাইয়ের হাতে পরোটাটার সকালের পরোটা রেডি করতেছি। এখানে দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে তেল, চিনি, লবণ, পাউডার দুধ, এই সব কিছু একসাথে মিক্সড করে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প পানি দিয়ে পরোটার খাস্তাটা অথবা খামির, যে যে নামে চিনেন, আমরা খাস্তাও বলি খামিরও বলি, দুইটাই বলি, দুইটা বলতে অভ্যস্ত আমাদের। তো এখানে ওই যে উনি ওনার মতো করতেছে, আর মেয়ে তো বলতেছে যে বাবা আমি করি, তুমি পারবা না, তুমি পারবা না। পরে ওর বাবা বলতেছে যে বাবা তুমি বসে বসে দেখো আমি কি করতেছি। কিন্তু না, ও তো নাসার বান্দা, ও বুঝতেছে না, ওর একটু হলেও ধরতে হবে। তো আমি একটা চামচ দিলাম, আমি বলছি তোমার বাবা হাত দিয়ে করুক আর তুমি চামচ দিয়ে করো, দুইজনেই করো, কারণ না হয় ও রাগ করবে। ওর একটু রাগ জিদ বেশি। ওকে যদি সময় মতো হাতের কাছে যেটা চায় সেটা যদি না দিই তাহলে ও অনেক রাগ করে। ওই রাগ তো 2-1 ঘন্টার মধ্যেও থামবে না। তো এই জন্য ও যেটা চাচ্ছে সেভাবে করানোর চেষ্টা করতেছি। তো ওর বাবার মতো এই যে খাস্তাটা রেডি করতেছে এভাবে। তো উনি আমাকে পরোটার কাজটা করে দিচ্ছে, এদিকে আমি আমার কিচেন রুমের যাবতীয় যা আছে রান্নার আগে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ দুজনে যদি এক কাজে থাকে বাকি কাজগুলো কে করবে। তো উনি একইবারে পরোটার খাস্তাগুলো করতেছে রেস্টুরেন্টের স্টাইলে, মানে রেস্টুরেন্টে যেমন পরোটা অনেকগুলো একসাথে খাস্তা করে, উনিও সেভাবে করতেছে। আমরা মাত্র 8টা পরোটা বানাবো, পর আমি বলতেছি তুমি এইভাবে করতেছো কেন, একটা একটা করে করো, এটা তো আর রেস্টুরেন্ট না যে অনেকগুলো একসাথে করতে হবে। পরে উনি আমার কথা মতো একটা একটা করে করছে, প্রথম 4টা একসাথেই করে নিয়েছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভাইয়া পুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ওরা বাপ বা মেয়ে দুজনে সমানভাবে কাজ করতেছে। আমার মেয়ে আবার সব কিছু করতে চায়, সব কিছু ধরতে চায়। এখন ওর যে বয়স, এই বয়সে তো ও এমনই করবে, কারণ ও দেখে দেখে তো শিখবে, ওর তো শিখার আগ্রহ আছে। বাবা মা কী করে, নানা নানু কী করে, ও সেভাবে করতে চায়। তো এজন্য ওকে কাছে দ্বারা রাখা হয়। আমাদের বাসার মধ্যে কোনো বাচ্চা নেই, ও ছাড়াও কার সাথে খেলাধুলা করবে, আমরা 4জন মানুষ ছাড়া। তো সবসময় ওর নানু কী করে, ওর সাথে খেলাধুলা করে, ওর নানু ওকে সময় দেয়। ওর নানুকে ওর বান্ধবী হিসাবে পরিচিত বেশি। সবসময় যদি জিজ্ঞেস করি বাবা তোমার বান্ধবীকে, বলবে নানু। এইভাবে ও চলে আমাদের সঙ্গে। তো এখানে এই যে আয়রার বাবা কয়েকটা স্টাইলে পরোটার খাস্তা করতেছে। উনার যতগুলো জানা মতো আছে সবগুলো উনি একটু মানে তাড়াহুড়া করে কাজগুলো করে, কিন্তু আমি একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করি, কারণ আমার এত তাড়াতাড়ি কাজ করতে অভ্যস্ত না বা আমার ভালো লাগে না। যে কোনো জিনিস ধীরে সুস্থে করলে ভালো হয়, সুন্দর হয়, কিন্তু উনি সেটা বুঝতে চায় না। তো সবগুলো খাস্তা রেডি হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিয়ে চুলার মধ্যে তাওয়া দিয়ে দিলাম আর এক পাশে চা। তো আমি আগে আমার আব্বাকে
নাস্তাটা রেডি করে দিচ্ছি, কারণ উনি ওষুধ খাবে এজন্য। তো আমরা পরোটা খেয়েছি, চা দিয়ে, ভাজি করি নেই, সকালে উঠে কাজ করতে মন চায় না। আমরা তো বেশিরভাগ সময় চা বিস্কিট খাই আর মাঝে মধ্যে পরোটা বা অন্যান্য নাস্তা করি, কিন্তু আমাদের ওই যে হালকা নাস্তা খেতে খেতে হালকা নাস্তার অভ্যাস হয়ে গেছে বাসার সবার। এখন আর কেউ এই যে ভারী নাস্তা খেতে চায় না। তো এখানে এক এক করে সবগুলো পরোটা হচ্ছে, আমি সুন্দর করে তেল দিয়ে চেপে চেপে পরোটাগুলো বানাচ্ছি। আবার পরোটা মচমুচে না হলে আমাদের বাসায় কেউ খেতে যাবে না। তো আস্তে আস্তে তেল দিয়ে মচমুচে করে পরোটাগুলো ভেজে তারপরে নাস্তা শেষ করে আমি আসছি রান্না করার জন্য। আজকে বেশি কিছু করব না, বেগুন ভর্তা আর হচ্ছে সিলভার কাপ মাছের মাথা ভুনা করব। আমার গতকালকের ডাল আছে, ডালটা তো বেশি আমার আব্বা খায় আর বেশি আমার মা আর আমি তো একেবারে ডাল না খাইয়ে না, আমাদের ভালো লাগে না। আর এইদিকে আমার আব্বার আবার ডাল না হলে চলে না। তো দেখা গেছে মাঝে মাঝে আগের দিনের ডাল থাকলে সেগুলো গরম করে একটু বাগার দিয়ে দিই। এখানে আমি এই যে বেশি করে পেঁয়াজ, বেশি করে কাঁচামরিচ দিয়েছি, দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মশলার গুঁড়া, এগুলো দিয়ে পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। আর এইদিকে মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমার এগুলা ফ্রিজে ছিল, আমি রোজার মাছের বাজার অলরেডি আমি করে রেখেছি, আপনাদের মাঝে আসবে ভিডিওটা, সেটা রেডি হচ্ছে। এই যে রোজার আগে এই যে মাথা, লেজ এগুলো খেয়ে পেটির মাছগুলো খেয়ে শেষ করতেছি, কারণ রোজার মধ্যে তো ভাতে খাওয়া হবে একবার, তাও ভোর রাত্রে কি এইসব কাটাকুটা খেতে ভালো লাগবে বলেন? এজন্য আমি রোজার আগে ঝামেলাগুলো শেষ করে ফেলতেছি। তো এখানে আমি এই যে বেগুন কেটে সুন্দর করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য চিনি, লবণ দিয়ে আমি এগুলা মাখিয়ে রাখতেছি। রাখলে এগুলা ভাজি করলে ভালো লাগে। এই ভর্তাটা অনেক মজা হয়েছে, কারণ ভর্তাটার মধ্যে একটু আমি যখন বেগুন ভেজেছি তখন একটু এই যে চিনি দিয়েছি। চিনি দিলে বেগুন ভাজাও মজা হয়, ভর্তাটাও মজা হয়। এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছটা জাল করছি, কারণ মাথা, এই যে কানসা, এগুলা তো আর ভাজি করা যায় না, এই জন্য এই মাছটাকে আমি হলুদ তারপরে লবণ দিয়ে একটু সামান্য জাল করে তারপরে এই যে মশলার সাথে ঢেলে দিয়েছি। সিলভার কাপ আমাদের বাসার সবাই বরাবর পছন্দ করে, আমাদের কাছে খুব ভালো লাগে। পাঙ্গাসের চেয়েও সিলভার কাপটা বেশি মজা। আমাদের বাসার পাঙ্গাস দুইজন মানুষ খায় না, আমার ভাই আর আমার আব্বা, তো এই জন্য পাঙ্গাস মাছ কিনতে পারি না, এই জন্য এখন বেশি সিলভার কাপ মাছটাই কিনা পড়ে। তো আমার মাছ ভুনাটা হয়ে গেছে, ভাগার দিয়ে দিলাম বেশি করে ধনেপাতা। শেষ আমার মাছ রান্না। এখন আমি বেগুনটা চুলার মধ্যে দিয়ে আমি আমার এই যে ওয়াশরুমটা পরিষ্কার করব। আমার মা বেগুনের ভর্তাটা রেডি করছে, আমার মা এই ভাতটা যা ছিল সব রেডি করছে। দুপুরবেলা খেয়ে একটু রেস্ট নিয়ে চলে আসলাম ক্যাম্পাসে। এটা হচ্ছে গতকাল মানে নির্বাচনের আগের দিনের, এত সুন্দর করছে জৌরাক হলের ভিতরে গেটটা। এতদিন তো বাইরে বের হইনি, এজন্য দেখিনি, এখনও কিছু কাজ বাকি আছে, মাত্র ওনারা কাজ শুরু করে দিয়েছে। মানে এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে সামনে আরও অনেক সুন্দর হবে, কারণ কাজ তো এখনও অর্ধেক বাকি আছে এই জন্য। তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটা শিক্ষা প্রতিষ্ঠান না, এটা ঐতিহাসিক, রাজনীতিক আর সাংস্কৃতিক কীর্তির একটা বড় অংশ। আমাদের বাসাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে, এটা আমাদের জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার। এখানে প্রতিদিন মানুষের আনাগোনা, ছাত্রছাত্রীদের ব্যস্ততা, সব কিছু মিলিয়ে পরিবেশটা সব সময় আলাদা লাগে। তো এখানে দেখেন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ মহসিন হলের মাঠের পাশে। এখানে ভোট দিব আমরা। আমাদের কেন্দ্রটা এই ল্যাবরেটরি স্কুলেই। এই প্রমাণ হল, মহসিন হল, আরও কিছু প্রতিষ্ঠান মিলিয়ে এখানে কেন্দ্র পড়ছে। তো এখানে এই যে বুথ দিয়েছে, যারা ভোটার স্লিপ যাদের বাসায় যায়নি তারা এখান থেকে ভোটার স্লিপ নিয়ে কেন্দ্রে প্রবেশ করবে। পরিবেশটা খুবই নিরিবিলি, খুবই সুন্দর, একবারে কোনো মানুষজন নেই বললে চলে। কিন্তু ঈদ ছাড়া আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এত কম মানুষের দেখা যায় না। সবসময় মানুষ, বহিরাগত মানুষও আসে বিকেলে ঘোরার জন্য। ছাত্রছাত্রীরা, স্টাফ, শিক্ষক, শিক্ষার্থীরা সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। তো এটা হচ্ছে মহসিন হলের গেট। এই গেট দিয়ে এই যে ল্যাবরেটরি স্কুলে প্রবেশ করে সব যারা ভোট দিবে, ল্যাবরেটরি স্কুলে ভোট কেন্দ্র, তারা ল্যাবরেটরি স্কুলে যাবে। তারপর আমরা ঘুরতে ঘুরতে গিয়েছিলাম এই যে বিসি চত্বর, মানে উপাচার্যর বাসভবন, বিসি চত্বর নামে পরিচিত। তো সবাই বিসি চত্বর মানে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা স্টাফ মানে কর্মকর্তা কর্মচারী আছে তাদের ফ্যামিলি ছাড়া তেমন মানুষ নেই, আর যারা আছে সবাই বহিরাগত। তো এটা হচ্ছে বিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম একটা স্থান। এখানে প্রতিদিন অনেক মানুষ বাইরে থেকে ঘুরতে আসে, কিন্তু নির্বাচনের কারণে ক্যাম্পাসে একটু নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই জন্য বহিরাগত মানুষও খুব কম, বেশি একটা ঘুরতে আসতে পারে না, কারণ চেকপোস্ট আছে, তল্লাশি চলে। মানুষ এগুলার হয়রানির কারণে বেশি একটা আসে না। এই যে এটাই হচ্ছে উপাচার্যর বাসভবন। এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি হয়, উপাচার্য হয়, তার বাসভবন। এটা হচ্ছে যে টিএসসি। আমরা সবসময় এখানে আসা যাওয়া করি, কারণ আমার বাসাটা তো টিএসসিতে আসতে মাত্র 30 টাকা রিক্সা ভাড়া লাগে, আর হেঁটে আসলে 10 টাকা। তারপরে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার। এখানে এই যে আগে অনেক ছাত্রছাত্রী ছিল, এখানে গিয়ে ওনারা এই লাইব্রেরির ভিতরে যায় আর কি, এই গেটটা দিয়ে। এখানেও মানুষ দেখলাম খুব কমই আছে। মানে এক কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশটা একবারে যেমন সুন্দর সেরকম। বাসার কাজ শেষ করে বিকেলে বের হলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, কারণ নির্বাচনের আগের দিন ক্যাম্পাসে একটু ভিন্ন রকমের পরিবেশ, দেখতে অনেক ভালো লাগে, ঘুরতে অনেক আনন্দ। এই জন্য আমার মেয়েকে নিয়ে, আপনাদের ভাইয়াকে নিয়ে একটু ঘুরতে আসলাম। দেখেন খুবই সুন্দর পরিবেশ, কি বলবো, সন্ধ্যা যখন নেমে আসে তখন ক্যাম্পাসে আড্ডা দিতে খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে আজকে এ পর্যন্ত, বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।